এতদিন আগের করা গান আজকে শুধু মনে হচ্ছে যে এত জনপ্রিয়তা পেয়েও আপনি এখনো এই প্রশ্ন চালিয়ে যাচ্ছেন, আমি কার কি আমার? এটা ঠিক তা নয়, মাঝে মাঝে মনে হয় যে আবার দেখি না, এই গানটা করে দেখি না, এত ভালো সুর করেছেন তো আপনি, এত সুন্দর কথা, তো গিয়ে দেখি না। এটা শুধু অন্য কিছু নয়, কিন্তু ভেতরে যে কোনো দুঃখ বা কোনো অবসাদ বা অন্য কিছু নয়, গানটা অপূর্ব গান মনে হয় মাঝে মাঝে একটা। জনতা আপনার উত্তর দিয়ে দিয়েছে আপনি কার কি, এত জনপ্রিয়তা নয়তো এলো কি করে? একদিকে রবীন্দ্রনাথ, একদিকে ইয়ে। তবে একটা খুব মজার ঘটনা আমার মনে পড়ে গেল। আমি এই এতে ঢাকুরিয়া একটা কালী পুজো হতো, সেই এক্সিবিশনে খাকি হাফ প্যান্ট পরে ভলেন্টিয়ারি করছি। সেখানেতে শুনলাম যে একজন গান গাইবেন, দ্বিজেন মুখোপাধ্যায়। কোন সালটা মনে আছে কি? তা 40-এর দশক হবে, মানে 40-এর দশকেরও তাও মাঝামাঝি অবস্থা এরকম। তারপরেতে আমি তখন স্কুলে পড়ি, সেটাও মনে আছে। তারপরেতে সেই গান শুনেছিলাম, একটা হিন্দি, একটা রবীন্দ্রনাথ, একটা হচ্ছে আধুনিক বাংলা গান। তারপরে এখন আমার নাতি, সেও খাকি হাফ প্যান্ট পরে, এখনো দেখছি সেই ফুল ইউথ নিয়ে গলায় তিনি এখনো গান করে যাচ্ছেন। তা আপনি একটু শুরুটা, গানটা যে হঠাৎ গানের মধ্যে আপনি এসে গেলেন কি করে? আমি তো শুনেছি যে বলতেন যে পুরুষ মানুষ গাইবে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক মানে আমি ছেলে বয়সেতে, এই তখন 14-15 বছর বয়স, সেই সময় এই পুরুষ মানুষ গান গাইবে এটা সহ্য করতে পারতাম না। ভালো খেলতাম, ভালো স্পোর্টসম্যান ছিলাম, তো বাড়ির মধ্যে যদি 51 পরিবার, সেখানে এক পুরুষ মানুষ গাইছে, তাকে ঘাট দিয়ে বার করে দিয়েছি। এই ছিল আমার টেম্পারামেন্ট তখন। আর কনসেপ্ট তাই ছিল যে পুরুষ মানুষ গান গাইবে কেন? যাই হোক, পাকে চক্রে ভগবান ভূত হয়েছে, আমি এই গানেই চলে এসেছি। তো কি করে এলাম সেটা যদি বলি ভালো লাগবে শুনতে। আমি যার কাছে শিখতাম তার কাছে খানচারের গান তখন শিখেছি। তিনি আমাকে বললেন যে চলো একদিন তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো, আজকে চলো। গিয়ে দেখি যে স্কুল মেয়েটা কোথায়, বলে এটাকে রামমোহন লাইব্রেরি হল বলে। আমার যিনি গান শেখান তিনি ছিলেন সুশান্ত লাহিড়ী। তো দেখি সেখানে অনুষ্ঠান হচ্ছে, আমি ভাবলাম যে ভালো কথা, একটু শুনবো। হঠাৎ আমার বলে চলো তোমাকে গাইতে হবে। আমি তো গান 4টি শিখেছি, তাই হবে, চলো। কি গাইবো? তো বললেন যে ভাবে তুমি একটি রবীন্দ্রনাথের গান করো, একটু আধুনিক করো। আমি একটি গাইবো, তার বেশি গাইতে পারবো না। তো একটি গান গাইবার পর ভীষণ চিৎকার, আরেকটা, তখন উঠে যাচ্ছিলাম। তারপরে আবার বসে আরেকটি গান করলাম, রবীন্দ্রনাথের গান করলাম, করে একদম উঠে নিচে নেমে এলাম। কিন্তু পরের ব্যাপারটা হচ্ছে যে ভাবছি যে গান করলাম, হাততালি দিয়ে আমাকে এইভাবে তারা ইন্সপায়ার করলো, এইভাবে তারা আমার সঙ্গে সহযোগিতা করলো, ভাবতেই পারি না। এবং তারপরে তারা আরো গাইতে বলছে, একটা নতুন ধরনের মানসিকতা তৈরি হয়ে গেল। বাহ, এটা ভারী সুন্দর তো। তারপর দেখি একটি বাক্স দিয়ে গেলেন মিষ্টি। আমি এটা কি বলে, মিষ্টির বাক্স, এটা মিষ্টি আছে, খাবে, এবং তার সঙ্গে একটি খাম, এটা কি বলে খুলে দেখো। তো সেটি পরে বেরিয়ে গিয়ে আমি খুলে দেখি তার মধ্যে 5টি টাকা আছে। জীবনে প্রথম মাইক্রোফোনের সামনে বসলাম, গান তো হারমোনিয়াম বাজাতে পারি না, তো গান করলাম, তালে গেয়েছি, সুরে গেয়েছি, কিন্তু প্রথম আমার রোজগার 5 টাকা। তাই যদি হয়, তাহলে গান করলে যদি পয়সা পাওয়া যায়, তাহলে এই লাইনটাকে দিতে পারলে কেমন হয়। এই বোধ হয় আমার একার নয়, যারাই আমাদের লাইন আছেন এরাও আছে, এরাও বোধ হয় ওদের জীবনে ওইরকম ভেবেছেন যে মন্দ নয়। দ্বিজেনদা, আমার মনে হয় যারা সঙ্গীত প্রেমী তাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে দ্বিজেন মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত জগতের শিল্পী, না রবীন্দ্রসঙ্গীত জগৎ ছাড়া ওনার আধুনিক গানেরও সমান্তরাল ভাবে শিল্পী? আমার অদ্ভুত মনে হয় যে দুটো ধারাকে সমান্তরাল ভাবে কি করে আপনি বজায় রেখে চলেছিলেন, রহস্যটা কি? রহস্য মানে কি, এটা তো কোনো পরীক্ষামূলক ভাবে আমি করিনি, এটা ভেতর থেকে এসেছিল, এটা স্পন্টেনিয়াস। রবীন্দ্রনাথের গান যখন করি তার মধ্যেই ঢুকে একদম তার মধ্যে চলে যাই। আবার আধুনিক গান যখন করি তার টেকনিক গুলো কিছু কিছু শিখেছিলাম, সেটাও সুন্দরভাবে আমার ভালো লাগতো, সেইভাবে গান করতাম। তো এর মধ্যে কোনো পরীক্ষামূলক ব্যাপার না। তবে এর মধ্যে একটা ঘটনা আছে, যখন এইভাবে গান করছি 1946 সাল বোধহয়, তখন রেডিওতে কিন্তু আমি রবীন্দ্রনাথের গান করতাম। রেডিওতে রবীন্দ্রনাথের গান ছাড়া আমাকে অন্য আধুনিক দিত না। আবার গ্রামাফোনে ছিল শুধু আধুনিক গান। এই যে দুটোকে কোঅর্ডিনেট করা,
এটা কিছুতেই পাচ্ছিলাম না। তো আমাদের পাড়ায় তখন হেমেন সোম ছিলেন গ্রামোফোনে একজন খুব বড় পজিশনে। তাকে গিয়ে বললাম, হেমদা আমাকে এখানে একটু আধুনিক গান করো না গ্রামোফোনে। তো তুমি আধুনিক করছো এবং রবীন্দ্রনাথের গান এখানে করতে চাইছো, এইটাই তো? আমি হ্যাঁ রবীন্দ্রনাথের গান করতে চাইছি। বলে না এখন হবে তো, আধুনিক গান যা করছো করো, রবীন্দ্রনাথের গান হবে না। তো এই করতে করতে বহু চেষ্টা করে রেডিওকেও বলেছি, রেডিও দেন না। এরকম করতে করতে একসময় এসে গেল, রেডিও তো আধুনিক পেলাম এবং এখানে রবীন্দ্রনাথের গান পেলাম। আচ্ছা, তো তারপরে একসাথে চলে এসেছি। আমার একটা মনে হয় পাশাপাশি যদি দুটো করেই যদি একটু শুনিয়ে দেখিয়ে দেন। রবীন্দ্রনাথের গান করি আগে। মধুর তোমার দুটি তো নচিকেতা আধুনিক গান নিশ্চয়ই। আর যদি নচিকেতা ঘোষের সাথে আপনার কোনো ঘটনার কোনো, আপনার তো অনেক দিনের সান্নিধ্য ছিল তার সাথে। নচির সঙ্গে আমার আলাপ হয় 1944 সালে এবং তখন ওকে আমরা দুজনে মিলে মেগাফোনে চলে যাই। মেগাফোনে আমরা প্রথম রেকর্ড করি, তারপর ওখান থেকে গ্রামফোনে চলে আসি। তো নচির সুরে গান করেছিলাম একটি দুটি তারা করে উঠি উঠি, ওইটা শোনাচ্ছি একটু। এই গানটা কিন্তু ও বলে খুব ভালো করেছে, কারণ রবীন্দ্রনাথের গানের খুব কন্ট্রাস্ট গান হিসেবে এটা কিন্তু একবার পুরো আধুনিক। আমার মনে হচ্ছে, দেখি যারা দেখছেন তারা কিভাবে এটা ভাববেন বা নেবেন সেটা তাদের উপর। তারা করে মনকে আমাদের এই সুরকারদের জীবনে পিতার মতো একজন ব্যক্তি ছিলেন, হচ্ছে পঙ্কজ কুমার। তিনি আপনাকে সত্যি আমার গুরুস্থানীয় একদম। আপনাকে নিয়ে অনেক মজা করতেন। আপনার নামটা যেহেতু দয়বয় হর্ষইকার, ঈদবিজেন বলতেন। তা ওকে নিয়ে তো অনেক গল্প আপনার কাছে শুনেছি, একটু বলুন না। বড় সুন্দর। পঙ্কজদার সঙ্গে বহু পুরনো দিনের কথা। মহালয়া যখন আমরা শুরু করেছি তার আগেও, অর্থাৎ আমি যতদিন মহালয়া গান করেছি তার আগেও পঙ্কজদার সঙ্গে আমি কয়েকটি জায়গাতে আমার সঙ্গে ছিল, আমি গানও করেছি তার সামনে। তিনি আমাকে ভালোবাসতেন। তারপর যখন মহালয়ার এতে গান করতে এলাম তখন তো সে আরেকটা এপিসোড, একদম রিহার্সাল করা সেই সময়টাতে তো সে একটা অসাধারণ ব্যাপার। 15 দিন 20 দিন ধরে রিহার্সাল চলছে এবং রিহার্সাল রোজই করি, রোজই আমাদের বাইরে প্রোগ্রাম থাকে। আর এটা আপনারা ভালোই জানেন যে তখন সব বড় বড় স্টলারটা সব বসে আছেন সেখানে, উৎপলা, সুপ্রভা, সাবিত্রী, সন্ধ্যায় সব বসে আছেন সেখানে। এই যে সেন্স অফ রেসপেক্টিবিলিটি, এটা আর পঙ্কজদার শেখানোর তো কোনো তুলনা হয় না, তুলনা হয় না। এই মহালয়ার গান প্রতি বছরই আমাদের শিখতে হতো, ওই একই গান শিখছি। কিন্তু ঘটনাটা যখন এলোই প্রসঙ্গটা, ওই গানটাকে একটু শুনতে পারি না? হ্যাঁ, ওটা শুনতে হবে। ওটা আমি জাগতিক শেষকালের দিকে গাইবো। এখন এটা থাক, আমি মনে করিয়ে দেবো শেষকালের দিকে গাইবো। তো এখন তাহলে অন্য দু একটা গান করি নাকি?
হ্যাঁ, না, আপনি যেমন তো- যেমন আমি বলি, যেমন আমি পুরোনো দিনের যে সমস্ত আমাদের আমার ছিল সতীর্থ যারা ছিলেন সুরকার বা এবং তারা নিজেরাও মস্ত বড় শিল্পী, যেমন শ্যামল মিত্র, তার গান আমি করেছি। একটুখানি শোনাই? হ্যাঁ। বেশ। ও গো কৃষ্ণচূড়া, ও গো কৃষ্ণচূড়া, বলো আবার কবে তুমি চাঁদের আলো রবি ভোরে। ও গো কৃষ্ণচূড়া, বলো আবার কবে তুমি চাঁদের আলো রবি ভোরে। তার চলো চলো আখি দুটি সহসা দিতে যাবে, ফিরে ফিরে শুধু মনে পড়ে। ও গো কৃষ্ণচূড়া। তাহলে শ্যামলদাটা যখন হলো, পাশাপাশি সতীনাথদাটা হয়ে আচ্ছা বেশ, সতীনাথের গান, সতীনাথের গান করেছিলাম যেদিন তোমায় আমি দেখেছি। বড় ভালো হয়েছে। যেদিন তোমায় আমি দেখেছি, কত রঙে ছবি এঁকে দেখেছি, কি করে তোমায় বলো ভুলে যাই, কি করে তোমায় আমি ভুলে যাই। স্বপ্নের যে মালাটি আলোকে মনে মনে দেখা হলো পলকে, কি করে সে মালা আমি খুলে যাই, কি করে তোমায় আমি ভুলে যাই। যেদিন তোমায় আমি দেখেছি, কত রঙে ছবি এঁকে রেখেছি, কি করে তোমায় ভুলে যাই, কি করে তোমায় আমি ভুলে যাই। তো সলিল চৌধুরীর কথা তো প্রথমেই আসবে, যদি বিভিন্ন সুরকলা আপনার সমসাময়িক, হ্যাঁ, সলিলের কথা তো আসতেই হবে, তো কারণ তার গান দিয়ে শুরু করা যায়। সলিলের গান করি। আচ্ছা, সলিলের গান থেকে শ্যামল বরণের গানটা করবো। শুধুই গান করবেন? একটু সলিলদার কথা। ও, একটু কথা। সলিল কিন্তু খুব রসিক ছিল, অর্থাৎ আমরা গান করতাম মানে বেশ বন্ধু সুলভ অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যেত। এবং সলিলের একটা কথা বলি যে সে কোনোদিনই কিন্তু কোনো শিল্পীকেই পুরো গান কোনোদিন গোড়াতে দেয়নি, অর্ধেক করে গান দিয়েছেন, এরা জানেন, এরা বাজিয়েছেন। আর অর্ধেক গান সেই রাত্রি 10:30টার পর, অর্থাৎ ভাবছি রাত্রি 10:30 কেন, রেকর্ডিং আরম্ভ হচ্ছে সকাল 10টায়, একটা গান কমপ্লিট করতে রাত্রি 9টা হয়ে গেছে, তারপর 10:30 থেকে আরেকটি অন্তর লিখবেন, তারপর শুরু করবেন, তারপরে গাইব। তাহলে ভেবে দেখুন যে কি অবস্থা হতো। শ্যামল বর্ণীয় কন্যা, এই গানটি করি। শ্যামল বরণী কন্যা, এই ঝিরঝিরি বাতাসে উড়াও না, মেঘের অলোক দোলায় কোথায় যাও, কত হাসির ফোয়ারা তোমার ঝরনা, শুধু বন্ধ নদীতে পদানি। শ্যামল বরণী কন্যা, এই ঝিরঝিরি বাতাসে উড়াও না, মেঘের অলোক দোলায় কোথায় যাও, কত হাসির ফোয়ারা তোমার ঝরনা, শুধু বন্ধ নদীতে পদানি। তোমার আশার আশায় তবে আমার ভাঙা ঘরে গো আল্লাহ, চপল চকিত চরণে আসিবে, তোমাকে দেখেছি সন্ধ্যার আকাশে তারায় তারা, রোদ তো জ্বালাতে মধুদের চোখে মায়াঙ্গন।
সুদিন দাস অত্যন্ত পাওয়ারফুল একজন মিউজিক ডিরেক্টর। তিনি যখন প্রথম গ্রামোফোনে যাতায়াত করছেন সেই সময়তে আপনি প্রথম ওর গান করলেন, তা ভাঙা তুলির শুধু এই গান আর এই ছায়া ঘেরা এই ছায়া ঘেরা কালো রাতে। তা সেই করবো? হ্যাঁ একটু করুন না। সুদিন খুব মুখচোরা ছেলে ছিল, খুব সুন্দর, খুব মুখচোরা, খুব অল্প কথা বলতো। তো তার কাছ থেকে এই গানটা তুললাম, গানটা করি। ভাঙা তরির শুধু গান, কি আছে আর প্রাণের গান, যা ছিল প্রেম সবই দিলেন, শুধু গান, শুধু গান, ভাঙা তরির শুধু গান। তুমি আমার হারানো দিন, ঝরা স্মৃতি সুরে দিন, তুমি আমার চপলতা, তুমি বিনা আমি কথা, যা ছিল প্রেম সবই দিলে, শুধু গান, শুধু গান, ভাঙা তুলি শুধু গান। আপনি একজন গীতিকার এবং সুরকারের সুরে এবং তার গান বহু করেছেন। আজকে মনে হয় মণিকাঞ্চন যোগটা হয়ে যেতে পারে, কারণ আচ্ছা। সুরকার এবং গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন আছে, তো তো ওনার তার একটা কোন গানটা ঘোষণা। দিয়ে শুরু করবো তিনি যদি বলে দেন খুব ভালো হয়। কোন তার গানটা? আগে একটা কথা বলে নি, হ্যাঁ যে প্রত্যেক রেকর্ডিং এ দুজনের ঝগড়া। হ্যাঁ। এটা আমাদের বাধা, আমরা জানতাম যে আজকে আচ্ছা। প্রথমে আমাদের একটু ঝগড়া হবে, প্রত্যেক তারপরে? পুজোতে দ্বিজেনদা আমার সুরে গাইবে, আর এইটা আমারও চাহিদা, দ্বিজেনদারও চাহিদা। ওই ঝগড়াটা চাহিদা না গান? না গানটা না, ঝগড়ারও চাহিদা না। হাজার মনের ভিড়ে তোমার ঠিকানা হারিয়ে ফেলেছি। হাজার মনের ভিড়ে তোমার ঠিকানা হারিয়ে ফেলেছি। চৈত্র দিনের পাতায় তোমার নাম খানি আমি উড়িয়ে দিয়েছি, আমি হারিয়ে ফেলেছি। তোমার ঠিকানা আমি হারিয়ে তবু যদি আজও থাকে শ্রাবণ আকাশে, তোমার চোখে সজল আলো দৃষ্টি ভাসে। কাজল মেঘে মেঘে আমার নীরব কান্না আমি ঝরিয়ে দিয়েছি। চৈত্র দিনের পাতায় তোমার নাম খানি আমি উড়িয়ে দিয়েছি, আমি হারিয়ে ফেলেছি। তোমার ঠিকানা আমি হারিয়ে ফেলেছি। অনিন্দ যখন আমার গানের কথা বলল, তখন আরো কিন্তু আমরা তিনজনে মিলে একটা জুটি ছিলাম। প্রবিদ্যা, আরেকটা নাম আমি বলছি না, ওটা অনিন্দ বলবে। তা প্রবিদ্যা ভীষণ পাওয়ারফুল মিউজিক ডিরেক্টর ছিল। প্রবীর মজুমদার হ্যাঁ, ওর যে আপনি গান করেছিলেন মন ছুটেছে তেপান্তরে, করবো। হ্যাঁ সেই গানটা একটু করুন। আর আরেকজনের কথাটা আমি বলবো না, অনিন্দ বলে দেবে। দেখি আমি পারি কিনা। তো গানটা আমি করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
মন ছুটেছে আস্তে পাল্টা দে, মন ছুটেছে আস্তে পাল্টা দে, ওই দুর্গায় ঢালতে আলো ধারে ধারে রাঙা মাটি শিশুর কলকান খুশে পড়ে, মন ছুটেছে আস্তে পাল্টা দে, ওই দুর্গায় ঢালতে আলো ধারে ধারে রাঙা মাটি শিশুর কলকান খুশে পড়ে, মন ছুটেছে আস্তে পাল্টা দে। সোনার ধানের শীষে ঝিরঝির 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 মুখো হাওয়া, আকাশ ভরে পাখির ধারা, সেই হাওয়া লেগেছে আমার বাঙালি অন্তরে, মন ছুটেছে আস্তে পাল্টা দে, মন ছুটেছে আস্তে পাল্টা দে, ওই দুর্গায় ঢালতে আলো ধারে ধারে রাঙা মাটি শিশুর কলকানে খুশে পড়ে, মন ছুটেছে আস্তে পাল্টা দে, মন ছুটেছে আস্তে পাল্টা দে, মন ছুটেছে। অভিজিৎদা, সেটা নিশ্চয়ই অনল চট্টোপাধ্যায়। হ্যাঁ, কারেক্ট, কুইজের উত্তর হয়েছে কারেক্ট। অনলের ওই গানটা করি আমি, ক্লান্ত যে আমি জীবন বিনার সুর, ভীষণ ভালো গান। ক্লান্ত যে আমি জীবন বিনার সুর বেঁধে, ছেঁড়া তার কত জোড়া দেব, সূর্য এসে ক্লান্ত যে আমি জীবন বিনার সুর বেঁধে। এবার আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। মধ্যিখানে কিছু কিছু কথা হচ্ছিল যে লিরিকের মধ্যে যথেষ্ট কবিতা আসছে না, তার জন্য কবিতায় সুর করার একটা প্রবণতা খুব ভীষণভাবে এলো। অনেকেই তখন, যেমন তখন ওই হেমন্তদার গায়ের বধূ সলিলের, তারপর পরপর প্রকট হয়ে গেছে। এখন সেইটা থেকে যে পরীক্ষা নিরীক্ষা চলছিল, সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকে একটা গান উঠে এসেছিল, সেটা আপনি গিয়েছিলেন। তার ওখানে একটা কথা আমার বলবার আছে, এটা নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার ব্যাপার। সেটা হচ্ছে যে বিশেষ করে আপনি, হেমন্তদা এবং শ্যামলদা, এই তিনজনের মধ্যে আমি জিনিসটা খুব পেয়েছি, নতুন একটা কিছু এলেই তাকে ধরে নেওয়ার যে একটা স্পিরিট, একটা এক্সপেরিমেন্টাল কিছু। এই যে হাজার মনের ভিড়ে আপনি গাইলেন, আবার আপনি গিয়েছিলেন পুলক বাবুর লেখা ওই যে ইন্দো চায়না ওয়ারের সময় বড় ভয় ছিল, ওটা কিন্তু অ্যাকচুয়ালি সকলেই তখন ওয়ারের ওপর গান করছে, কিন্তু ওটাকে লাভ সং করে করা হয়েছিল। আপনাদের একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি ছিল যে নতুন কিছু হলে, নতুন একটা এক্সপেরিমেন্টাল কিছু হলে বাহ বলে, এই যে আপনার আমার পোস্টটা মনে পড়ে, এই যে সেই ব্যাপারটা কেমন, সেই করেই সলিলদা তখন মাইকেল মধুসূদনের গান করলেন, যে রেখমা দাসের মনে, ওইটা একটু করুন না। রেখমা দাসের মনে, রেখমা দাসের মনে, এমনি
প্রবাসী দৈবের বসে জীবতারা যদি খসে, প্রবাসী দৈবের বসে জীবতারা যদি খসে, এদের হতাশ হতে নাহিতে কালে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় কবে চিরস্থির হবে হয় রে জীবন রেখো মা দাসেরি তেমনি মতি করি পরে, রেখো মা দাসেরি। আপনি অলরেডি যে আপনার সুরে রেকর্ড করেছিলেন, পুরনো একটা শুনিয়ে নিন। ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো, সাজো সাজো, ওগো সুন্দরী পরানো বাঁশিতে বাজো বাজো বাজো, ওগো সুন্দরী অপরূপ সাজে সাজো, সাজো সাজো, ওগো সুন্দরী পরানো বাঁশিতে বাজো বাজো বাজো। ওগো সুন্দরী রূপ কোথায় পেলে গো, শুধু তোমার মাঝে, তোমার মাঝে তার পেলে গো, তোমার সেই অভিশাপ হবে না ভালোবাসো, ওগো সুন্দরী পরানো বাঁশিতে বাজো বাজো বাজো, ওগো সুন্দরী অপরূপ সাজে সাজো, সাজো সাজো, ওগো সুন্দরী পরানো বাঁশিতে বাজো বাজো বাজো। বম্বে ঘুরে আসা যাক। ওখানে তো আপনি গান করেছেন সলিলদা ট্রেনিং এ, এটা সম্বন্ধে ওখানে হিন্দি ছবি গান, হ্যাঁ হিন্দি ছবি, সেটা একটুখানি আমাদের একটুখানি একটু ছোট্ট রেফারেন্স দিয়ে একটু গান রেফারেন্স একটা মানে তার বাংলাটা কিন্তু আমি আগে করেছি হুম। কলকাতায়, ওখানে তো আপনি একাধিক তার picture বাংলা এ- এক্স্যাক্টলি নয়, ওই সুরটা কিন্তু আপনি তো ওখানে একাধিক হিন্দি ছবিতে গান করেছেন। তা করেছি। হ্যাঁ। আমাদের যেটা খুব বিখ্যাত বলে মনে হয় সেই গানটা হচ্ছে ওই যে এই দিল, এ দিল কাহা তেরি মঞ্জিল। তো ওইটার সম্বন্ধে একটুখানি বলুন না। বম্বেতে গেছি, বম্বেতে বিশাল বড় ছবির গান দেবানন্দের মুখে থাকবে। ন্যাচারালি আমি নতুন গেছি, আমার পক্ষে একটু যথেষ্ট চিন্তা করতে হচ্ছে। তো আগের দিন রাত্রিবেলাতে সলিল বলে চল 10:30 11টার পর, বলে চল একটু টেবিল টেনিস খেলি। আমি যে কালকে আমার রেকর্ডিং রয়েছে সলিল, এত ইম্পর্টেন্ট রেকর্ডিং। বলে কি কে তোকে বললো এত ইম্পর্টেন্ট রেকর্ডিং? গানটা তোকে ইম্পর্টেন্ট কে বলেছে সেটা তো আমি বলবো, তুই টেবিল টেনিস খেলবি চল। তো রাত্রির 2:30 অব্দি জোর করে আমার সঙ্গে সে টেবিল টেনিস খেললো। আমি একসময় ছেড়ে দিচ্ছিলাম, বলে যে তাহলে তুমি কলকাতা চলে যাও, তোমার দ্বারা গান হবে না। তাই বললাম ভাই গানের সঙ্গে টেবিল টেনিসের কি সম্পর্ক? এই অর্থটা বুঝতে পারলাম না। বলে এই অর্থ তুমি বুঝতে পারবে না, তুই টেবিল টেনিস খেলা 2:30 অব্দি বেজেছে, আর 8 ঘন্টা খেলো। আমি তোর হাত ধরে বলছি সলিল কাল গান গাইতে পারবো, তোর কি সম্মান নেই, লাগবে না সেটা? বলে চল তাহলে ঘুমোনো যাই। তো পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে তো চলে গেলাম সেটেতে, জানি না কি হবে। তো তারপরে তো গানও করেছি এবং সে গানও তো সুপার হিট হয়ে গেছিল পরে। ওই গানে তো একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, ওই গানেতে লতা মঙ্গেশকরের। হ্যাঁ, এটা একটা মস্ত বড় কথা
যে ওইটাতে একটা ভোকাল রেফারেন্স ছিল, একটা কোরাল এফেক্ট ছিল তাতে। তাতে কিন্তু লতাজি প্রথম তাতে লতাজি গলা দিলেন, এবং সে একটা জায়গাতে কতদূর তিনি চলে গেছিলেন ধারণা করা যায় না। সেখানে তাকে রেখে গান করা খুব মুশকিল ছিল আমার পক্ষে, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে গাইছেন তিনি একটি মাইক্রোফোনে। তো যাই হোক, গানটা করতে পেরেছি। টেবিল টেনিস খেলেছি রাত্রি 2:30 অব্দি, পরের দিন খেলেছি, গান করেছি। তো যাই হোক, আমি গানটা শুনাই। গানটির লেখক ছিলেন মজরু সুলতানপুরি। বাংলা ছবিতে অনেক ছবিতে আপনি গান করেছেন, তার মধ্যে একটা বলবো, বীরেশ্বর সরকার আপনার বিশেষ বন্ধু, তার সুরে সোনার খাঁচায় গিয়েছিলেন। আর আমার একটা দুটো ছবিতে গান করেছেন, তার মধ্যে একটা ছবি গান। আমি বলি যে আধুনিক গান তো অনেক হলো। আমি কাঁচের স্বর্গতে রবীন্দ্রনাথের গান করেছিলাম, কাঁচের স্বর্গতে রবীন্দ্রনাথের গানটাও করি। তারপরে আমি আর মনে হয় বনপলাশীর পদাবলীর গানের ক্ষেত্রে আপনার সেই বিএফ যে পুরস্কারটাও তো ওইটা, ওই দুটি গান আগে করেনি। কেমন দিনগুলি মোর সোনার খাঁচা কাছে। Thank you.
বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কাঁধে কেঁদে কাঁধে কেঁদে আমার তোমার পথের মনে গেছে বুকে গেছে বুকে দ্বিজেন্দ্র পরপর তো দুটো রবীন্দ্রসঙ্গীত ছিল, মন ভরে গেল, ছায়াছবি। এরপর যদি গলাটাও ভালো বলছে না, আমাদের মন ভরছে, এটাই সবচেয়ে বড় কথা। তো এবার যদি সোনার খাঁচা বীরেশ্বর সরকারের সুরে যদি গানটা করেন। ওরে আমার মন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওরে আমার মন কিসের তরে দেয় না ধরা ভালোবাসার ধন সুরের হাওয়ায় মরিস খুঁজে আপন হৃদয় মন কিসের তরে দেয় না ধরা ভালোবাসার ধন ওরে আমার মন কোথায় আপনজন খুঁজে সারাক্ষণ কেমন করে পাবে তো সুরের হাওয়ায় মরিস খুঁজে আপন হৃদয় মন কিসের তরে দেয় না ধরা ভালোবাসার ধন আজকে আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। এরপর আপনাকে দুটো গান করতে বলবো। কোন কোন? একটা হচ্ছে আপনি কথা দিয়েছেন প্রতিশ্রুতিবদ্ধ সেই মহালয় না? মহালয়ার গানটা, হ্যাঁ। এইটা একটা। আর আরেকটা মনে করছি তারপরেতেই শেষ পর্যন্ত আমাদের সকলকে যে রবীন্দ্রনাথ বলেছেন না, আমাদের মুক্তি মুখ্য নয়, আমাদের মুক্তি প্রেম। এই লাস্ট তুমি রবে তুমি রবে নীরবে। হ্যাঁ। কিন্তু তার আগে যে এই মহালয়ার গানটি সকালবেলাকার আগে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার হয়ে যাবে। মনকে সকাল করে নিন। ঠিক আছে, জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী, জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি মনোপ্রদায়ী তুমি জাগো, জাগো তুমি জাগো, বরুণা অজরায় অতুলা বহু বলধারিণী বিপুদল বাদিনী, জাগো মা সরুময়ী চন্দ্রিকা শঙ্কুরি, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী, অভয়া শক্তি মনোপ্রদায়ী তুমি জাগো, জাগো তুমি জাগো, তুমি রবে নীরবে হৃদয়